কোনো একটি দেশে দীর্ঘ সময় ধরে দুর্নীতি কিংবা অপশাসনের বিরুদ্ধে একটা মিলিটারি কূ অথবা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসা নতুন একজন নেতাকে ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে দেখে সে দেশের মানুষের আশা হয় নতুন দিনের স্বপ্ন দেখা শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার মোহে সে মানুষটিও ভুলে যায় জনগণকে, ভুলে যায় গণতন্ত্রকে, ভুলে যায় সে আসলে এক সেবক রূপে এসেছিল এবং ধীরে ধীরে সে হয়ে ওঠে শাসক নয় একনায়ক। একজন রাষ্ট্রপ্রধান কিভাবে নিজের চেয়ারে বসেই ধীরে ধীরে হয়ে ওঠে একজন স্বৈরাচার এবং কীভাবে সেই ক্ষমতাকে টিকিয়ে রাখে জানতে চাই আজকের ভিডিওতে। পুরো সময় ধরে কথা বলবো রাজনৈতিক নেতৃত্ব থেকে স্বৈরাচার হওয়ার কারণ এবং ধাপগুলো। প্রতিটি স্বৈরাচার শাসনে শুরু হয় এক মহৎ চেতনার মাধ্যমে, একটা স্বপ্ন, একটা অহংকার, একটা জাতিগত আবেগ। হতে পারে সে জাতির বহিঃশত্রু দ্বারা কোনো যুদ্ধের চেতনা, বিপ্লবের চেতনা, বিদেশি শত্রুর ভয়ের চেতনা কিংবা ধর্মীয় চেতনা। এই সব শুরুতে ছিল সত্য, ত্যাগ, ভালোবাসা। কিন্তু একসময় এই চেতনাগুলি হয়ে ওঠে শাসকের ঢাল। যখন কেউ প্রশ্ন করে তাকে বলা হয় তুমি চেতনা বিরোধী, যখন কেউ সমালোচনা করে তাকে বলা হয় তুমি দেশদ্রোহী। তখন আর মানুষ সত্য বলে না, শুধু বলে মুখস্থ বলি। সেই মুহূর্তে চেতনা আর মুক্তির অস্ত্র থাকে না, হয়ে যায় দাসত্বের শিকল। একটি জাতির ইতিহাসকে বন্দি করা হয় শাসকের স্ক্রিপ্টে। বিপ্লব থাকে শুধু ব্যানারে, চেতনা থাকে শুধু পোস্টারে, আর বাস্তবতা থাকে ভয়, দমন আর চুপ করে থাকার ভিতরে। এভাবে শুরু হয় একনায়কতন্ত্রের প্রথম ধাপ, চেতনা নামে এক ভয়ঙ্কর নীরব শাসন, সেখানে প্রশ্ন করা মানেই অপরাধ আর চুপ থাকা মানেই বেঁচে থাকা। একজন স্বৈরাচার দ্বিতীয় যে পদ্ধতিটি অনুসরণ করে তা হলো গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে মোগল ধুলাইয়ের কারখানা। একটা সময় ছিল যখন সংবাদ মানে ছিল প্রশ্ন, সাংবাদিক মানে ছিল সত্যের অনুসন্ধানকারী। কিন্তু তখন সংবাদ মানে শাসকের মুখপাত্র, সাংবাদিক মানে সরকারি বিজ্ঞাপনের পাঠক। তারা শুধু বলে উন্নয়ন, অগ্রগতি, সাফল্য, আর প্রশ্নগুলো শীঘ্র হারিয়ে যায় সেন্সরের ব্রাক হলে। প্রতিটি চ্যানেল, প্রতিটি পত্রিকা, প্রতিটি পোস্টার একই সুরে গান গায়, সব ঠিক আছে, সব উন্নয়ন হচ্ছে, সব সরকারের কৃপায় হচ্ছে। কেউ জিজ্ঞাসা করে না এই উন্নয়ন কাদের জন্য, এই সাফল্যের নিচে কত চাপা কান্না রয়েছে। শাসক জানে সংবাদপত্র নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ চিন্তা নিয়ন্ত্রণ করা যায়। তাই সে তৈরি করে এক বিশাল মোগল ধুলাইয়ের কারখানা, যেখানে জনগণকে শেখানো হয় প্রশ্ন করো না, কৃতজ্ঞতা হও, বিরোধী করলে তুমি দেশদ্রোহী। জনগণকে ঘুম পাড়িয়ে রাখা হয় উন্নয়নের ঘুম পাড়ানি গান শুনিয়ে। তারা ভুলে যায় উন্নয়ন মানে শুধু সেতু নয়, মানুষের মত প্রকাশের অধিকারও উন্নয়ন, নিরাপদ বিচারও উন্নয়ন, গণতন্ত্রও উন্নয়ন। কিন্তু এসব নিয়ে কেউ আর কথা বলে না, কারণ মানুষ বিশ্বাস করতে শিখে গেছে দেশ মানে সরকার, সরকার মানে দেশপ্রেম, আর সমালোচনা মানেই রাষ্ট্রদ্রোহ। কেউ কেউ আবার ধর্মকে বানায় রাজনীতির ঢাল, এক ধর্ম, এক ভাষা, এক নেতা। এই স্লোগানে তারা দাবি আদায় ভিন্ন মতকে, সংখ্যালঘুদের অস্তিত্ব মুছে দিয়ে গড়ে তোলে এক ধরনের পবিত্র রাজনীতি। তাদের ভাষা আলাদা নয়, কিন্তু কৌশল এক। একদিকে উন্নয়নের মন্দির, অন্যদিকে ধর্মের মিছিল। এই দুই দিয়ে তার জনগণকে বেঁধে রাখে, একদিকে ভাতের আশায়, অন্যদিকে আকাশের ভয়। গণমাধ্যমকে ব্যবহার করে মোগল ধুলাইয়ের আসল উদ্দেশ্য এটাই, জনগণ যেন চোখ না খুলে, জনগণ যেন প্রশ্ন না করে, জনগণ যেন ভাবে এটাই স্বাভাবিক, এটাই উন্নয়ন, এটাই দেশপ্রেম। আর এভাবেই স্বৈরাচার তৈরি করে একটি বাস্তব প্রতিস্থাপন। সেখানে জনগণ শুধু তাই দেখতে পায় যা স্বৈরাচার দেখাতে চায়, জনগণ কেবল তাই শুনতে পায় যা স্বৈরাচার বলতে চায়, জনগণ শুধু তাই ভাবতে চায় যা স্বৈরাচার ভাবাতে চায়। এত কিছুর পরে যেসব গণমাধ্যমকে স্বৈরাচার নিয়ন্ত্রণ করতে পারে না, যেসব টিভি চ্যানেল বা গণমাধ্যম সমালোচনা করে, কোনো এক অজানা কারণে তারা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আবার কিছু কিছু মিডিয়া সরকারপন্থী হয়ে নাটক বানায়, খবর বানায়, এমনকি ইতিহাসও বানায়। আবার অন্যদিকে কিছু শিল্পী, কিছু অভিনেতা, কিছু প্রভাবশালী ইউটিউবার স্বৈরাচারের ছবি টাঙিয়ে প্রশংসা করে, কারণ তাতে রয়েছে সুবিধা। একজন শাসক যখন স্বৈরশাসকে রূপান্তরিত হতে চায়, তখন প্রথমেই তৈরি করে এক অদৃশ্য ঢাল, একেই বলে শক্তির বলয়। এই বলয়ের মধ্যে থাকে সেনাবাহিনী, পুলিশ বাহিনী কিংবা গোপন গোয়েন্দা সংস্থা।
এই শক্তির বড়কে স্বৈরশাসক সবসময় নিয়ন্ত্রণে রাখতে চায়। সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে হবে, স্বৈরশাসক এটা ভালো করেই জানে। কারণ স্বৈরশাসক জানে যদি ট্যাঙ্ক একবার ঘুরে যায় তাহলে রাজপ্রাসাদ ভেঙে পড়ে। তাই সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে দেয় বিলাসবহুল জীবন, দুর্নীতি অপেক্ষা বড় প্রকল্পে নিয়ন্ত্রণ। আবার পুলিশ বাহিনীকে ব্যবহার করা হয় রাখেল বাহিনী হিসাবে। প্রতিটি পোষ, প্রতিটি প্রতিবাদ সব নজরে রাখতে বলা হয়। যারা বিরুদ্ধমত পোষণ করে তাদেরকে গায়েব করা হয়, কখনো আইন দিয়ে, কখনো আইনের বাইরে। জনগণকে ভয় দেখাতে পুলিশ হয়ে ওঠে একটা রাজনৈতিক হাতিয়ার। আমলাতন্ত্রের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব সচিব, উপসচিব, কমিশনার এরা অনেকে চাকরি টিকে রাখতে চায়। এক নায়ক তাদের পদোন্নতি, বিদেশি সফর ও গোপন সুবিধা দেয়। পরে প্রশাসন আর নিরপেক্ষ থাকে না, হয়ে পড়ে পক্ষপাত দুষ্ট। বিচার বিভাগ হয়ে পড়ে অনুগত, সে বিচার আর বিচার থাকে না, থাকে অনুমোদন, স্বৈরাচারের অন্যায়ের লাইসেন্স। একটা সময় পর স্বৈরশাসক বুঝে যায় গণতন্ত্রের নিয়ম মেনে সে বেশি দূর যেতে পারবে না। তখন সে বদলায় নিয়মটাই, সংবিধান পরিবর্তন করে তার ইচ্ছা অনুযায়ী। সংবিধানে সংযোজন কিংবা সংবিধানে কোনো কাটছাঁট হয় পুরোটা তার ইচ্ছা অনুযায়ী। স্বৈরাচার তখন নতুন কৌশল অবলম্বন করে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মেয়াদ বদলে ফেলা কিংবা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করা। হস্তক্ষেপ করে বিচারপতি নিয়োগে, হস্তক্ষেপ করে নতুন কোনো আইন দিয়ে। এই আইনটা হতে পারে ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতার আইন, জাতীয় নিরাপত্তা আইন। নামে যত সুন্দরী হোক, কাজে এগুলো ভয় দেখানোর অস্ত্র হিসাবে গণ্যিত হয়। এরই মাধ্যমে স্বৈরশাসক সবচেয়ে বড় নাটক মঞ্চায়ন করে, যার নাম দেয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে যতটুকু পারে বিরোধী দলকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা করে। বিরোধী দলকে নানা রকম দুর্নীতি মামলা এবং হত্যা মামলায় ফাঁসানো হয়। ভোটের আগেই ব্যালট বতি থাকে, প্রশাসন দিয়ে কারচুপি করা হয়, জনগণের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করে। কিন্তু মিডিয়া যেহেতু স্বৈরশাসকের নিয়ন্ত্রণে থাকে, সেহেতু টিভিতে প্রচার করা হয় শান্তিপূর্ণ ভোট, অথচ মাঠের বাস্তবতা বলে ভিন্ন কথা। এতক্ষণ পর্যন্ত যে পদ্ধতিগুলো আলোচনা করা হচ্ছিল তা ছিল একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। এই পদ্ধতি অনুসরণ করে দেশের মধ্যে একজন শাসক হয়ে ওঠে স্বৈরশাসক। কিন্তু স্বৈরশাসকের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক মিত্রের প্রয়োজন। এর বিনিময়ে সে স্বৈরশাসক নিয়ন্ত্রিত দেশটি তার আন্তর্জাতিক মিত্রকে বিভিন্ন রকমের সুবিধা দিয়ে থাকে। কৌশলগত নানা রকমের সুবিধা, অর্থনৈতিক নানা রকম চুক্তি, বন্দর বা ট্রানজিট, এমনকি ভৌগোলিক প্রভাব বিস্তারও অধিকার দিয়ে থাকে। বিনিময়ে আন্তর্জাতিক মিত্রটি তার দামি নির্বাচনকে আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন করে এবং মাঝে মধ্যে তার বিরোধী দল শক্তিকে অদৃশ্য করার জন্য নানা রকম গোয়েন্দা সমর্থন দিয়ে থাকে। মূলত এই কয়েকটি বেসিক পদ্ধতির মাধ্যমেই একজন শাসক ধীরে ধীরে হয়ে ওঠে স্বৈরশাসক। একজন রাষ্ট্রপ্রধান কবে স্বৈরাচার হয়ে ওঠে তা বোঝা যায় না প্রথমেই, কিন্তু বুঝতে হবে যখন সব কথা হয় নিয়ন্ত্রিত, যখন সত্য বলা বিপদ, যখন জাতিকে শুধু ভয়, তখন জানবে তুমি আর স্বাধীন নও, তুমি বন্দী এক রাষ্ট্রযন্ত্রের ভিতর। তখনই সময় দাঁড়ানোর, তখনই সময় প্রশ্ন করার। শেষ মুহূর্তে একটি কথা বলে এই ভিডিও শেষ করতে চাচ্ছি, তা হলো স্বৈরাচারীরা জনগণের ভুলেই জন্ম নেয়, জনগণের ভয়ে টিকে থাকে, আর পতন হয় জনগণের কারণে। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।